দর্শক, মহামারী করোনা ভাইরাসের রেশ কাটিয়ে উঠতে না উঠতেই সারা বিশ্বে হানা দিয়েছে নতুন একটি ভাইরাস, যাকে বলা হচ্ছে এমপক্স ভাইরাস বা মাঙ্কি পক্স ভাইরাস। ইতোমধ্যেই মাঙ্কি পক্স ভাইরাস আক্রান্ত হয়ে বিশ্বের বিভিন্ন দেশে কয়েকশো মানুষের মৃত্যু হয়েছে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা জরুরি অবস্থা জারি করেছে পুরো বিশ্বে। বাংলাদেশেও নেওয়া হয়েছে বিশেষ সতর্কতা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে। দেশের অবস্থা যখন এই, তখন আমাদের আজকের আলোচনার বিষয় মাঙ্কি পক্স এবং এর থেকে প্রতিরোধের উপায় কি। আমাদের আজকের আলোচনায় যুক্ত হচ্ছেন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রো ভাইস চ্যান্সেলর এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞ প্রফেসর ডক্টর নওজিয়া ইয়াসমিন। কেমন আছেন ম্যাডাম? এই তো ভালো আছেন। প্রথমে একটু জানতে চাইবো, এমপক্স ভাইরাস বা মাঙ্কি পক্স ভাইরাসটা আসলে কি? হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। প্রথমেই বলে রাখি যে এটা আতঙ্কের কোনো বিষয় না। এটা তো আসলে আমাদের সচেতনতা দরকার। এমপক্স, যেটাকে ফরমালি মাঙ্কি পক্স বলা হয়, সেটা একটা ভাইরাসজনিত সংক্রামক ব্যাধি, যেটা অর্থোপক্স ভাইরাস গ্রুপ থেকে হচ্ছে মাঙ্কি পক্স ভাইরাস, বাট জেনাসটা হচ্ছে অর্থোপক্স ভাইরাস অ্যান্ড উইচ বিলংস টু দ্য ফ্যামিলি পক্সভেরিডি ফ্যামিলি বিলং করে। এবং এটা দুইটা ক্লেড আছে, একটা ক্লেড বা কমন গ্রুপ যেটা আমরা বলি, ক্লেড 1 অ্যান্ড ক্লেড 2। তো এই অসুখটা কিন্তু মানে আফ্রিকার মধ্যে এটা এন্ডেমিক, মানে সেন্ট্রাল আফ্রিকা, ওয়েস্ট আফ্রিকাতে এটা কিন্তু 2005 থেকে, মানে এটা প্রথম ডিটেক্ট হয়েছে 1970 সালে। তারপর থেকেই কিন্তু 2003, 2005, মানে বেশ কয়েকবার হয়েছে। এবং এটা ওখানে কিছু কিছু অল্প মাত্রায় হয়, যেটাকে আমরা এন্ডেমিক বলি, একটা দেশে সীমাবদ্ধ। কিন্তু 2022-এ যেটা আপনি বললেন, 2022-এ কিন্তু এটা মানে বর্ডার ক্রস করে ইউরোপ, আমেরিকা এবং ডাব্লিউএইচও কিছু রিজনে ছড়া যাওয়াতে আমরা পাবলিক হেলথ, আমরা দেখেছি ডাব্লিউএইচওটাকে পাবলিক হেলথ ইমার্জেন্সি অফ ইন্টারন্যাশনাল কনসার্ন ঘোষণা করেছে জুলাই 14 তারিখে, মোস্ট প্রবাবলি 2022-এ। তখন কিন্তু এফেক্টেড হয়েছিল 97,000 মানুষ। তার মধ্যে আমি মাত্র বলছি কারণ মানে একটু আতঙ্কিত না করার জন্য, 105 জনের মতো মারা গিয়েছিল। আর এবছর কিন্তু এটার মানে আফ্রিকাতে এটার মাত্রাটা বেড়ে গিয়েছে। মানে গত বছর এই সময় যতটুকু ছিল তার চেয়ে 160% বেশি সংক্রামিত হয়েছে এটা দিয়ে, এমপক্স বা মাঙ্কি পক্স ভাইরাস দিয়ে। এবং দেখা যাচ্ছে যে এই বছর অগাস্ট 2 পর্যন্ত 99,176 জন এফেক্টেড হয়েছে 116টা কান্ট্রিতে, যার মধ্যে এখন পর্যন্ত 208 জন মারা গেছে। কিন্তু এটা আসলে কি, আমাদের প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, সুতরাং আমাদেরকে সচেতন হতে হবে। এটা খুব ফেটাল কোনো ডিজিজ না, বাট আমরা জানবো এটা আসলে কি, এটা কিভাবে আমরা প্রিভেন্ট করতে পারি, কিভাবে কি সিমটমস। আমরা যদি নিজেরা অ্যাওয়্যার হই, তাহলে কিন্তু আমরা মানে ভালো থাকতে পারবো, সুস্থ থাকতে পারবো। নিঃসন্দেহে। ম্যাডাম, আপনার কাছে একটু জানতে চাইবো, এই এমপক্সটা কোন কোন মাধ্যমে ছড়ায়? মানে মাঙ্কি পক্স বা এমপক্স ভাইরাসটা আসলে হিউম্যান টু হিউম্যান ট্রান্সমিশন হতে পারে, অ্যানিমাল টু হিউম্যান ট্রান্সমিশন হতে পারে। হিউম্যান টু হিউম্যান ট্রান্সমিশনটা আসলে ডাইরেক্ট কন্ট্যাক্ট উইথ ওই যে বললাম যে ব্লিস্টার হয়, সেখানে যে ফ্লুইডটা, সেটা দিয়ে হতে পারে, বা ড্রাই স্ক্যাপ থেকেও হতে পারে, মানে একদম ক্লোজ কন্ট্যাক্টে থাকে। কিন্তু একটু আগে বলেছি যে যেটা ড্রপলেট ইনফেকশন, সেখানেও হতে পারে, হাঁচি কাশির মাধ্যমেও হতে পারে। কিন্তু যদি আমি একদম ক্লোজলি কারোর সাথে কিছু সময় ধরে বেশি সময় ধরে থাকি, তাহলে হতে পারে। অ্যানিমাল টু হিউম্যান যেটা হয়, ইউজুয়ালি দেখা যায় যে মাঙ্কি যদি ইনফেক্টেড হয়, বা কাঠবিড়ালি, ওই জাতীয় ছোট ছোট অ্যানিমাল ইনফেক্টেড হতে পারে। যদি এমন হয় যে কেউ হান্টিং করছে, বা সেই মৃত অ্যানিমালটাকে ধরছে, অথবা রান্না করছে, সে মৃত, বা স্কিনিং করছে, মানে চামড়া সরাচ্ছে, তাহলে হতে পারে। ম্যাম, করোনা ভাইরাস আমরা দেখেছি প্রাণঘাতী ভাইরাসে পরিণত হয়েছে। এই ভাইরাসটা কতটা প্রাণঘাতী? তো করোনা ভাইরাস হচ্ছে কি ড্রপলেট ইনফেকশন দিয়ে ছড়াতো, মানে তাহলে মানুষের মানে কন্ট্যাক্ট বা পার্সন টু পার্সন সংক্রমণটা আরো বেশি, মানে ইয়েটা বেশি ছিল। কিন্তু এই ভাইরাসটা হচ্ছে ডাইরেক্ট স্কিন টু স্কিন কন্ট্যাক্ট, বা ডাইরেক্ট মানে ইনফেক্টেড পার্সনের সাথে একদম ক্লোজ কন্ট্যাক্ট হলে ছড়ায়। মানে হাঁচি কাশি দিয়েও ছড়াতে পারে, বাট একদম ক্লোজ কন্ট্যাক্টে থাকতে হবে বেশ কিছুক্ষণ ধরে। এখানে আমি একটু বলে রাখি যে লাইফ থ্রেটানিং হতে পারে যদি কোনো পার্সনের ইমিউনো কম্প্রোমাইজ থাকে, যেমন ধরেন তার আগেই কোনো অসুখ আছে, ক্যান্সার আছে, তার ইমিউন সিস্টেমটা উইক, তার হতে পারে। বাচ্চাদের হতে পারে লেস দেন 1 ইয়ার, প্রেগনেন্ট ওমেনদের হতে পারে। এবং আরেকটা হতে পারে যাদের স্কিন প্রবলেম থাকে, মানে একজিমা জাতীয় রোগ থাকে, আগের থেকেই তার স্কিন প্রবলেম আছে, বা কোনো স্কিন ডিজিজ একজিমা আছে, তাদের ক্ষেত্রে মানে সিভিয়ার হতে পারে, কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে। কোনো সংক্রামক ব্যাধি যেটা আমরা ভাইরাল বা ব্যাকটেরিয়া দিয়ে হয়, বেশিরভাগই ভাইরাস দিয়েই হয় সংক্রমণ রোগগুলো। তো সেক্ষেত্রে আমরা প্রিভেন্ট করতে পারি। যেমন বাচ্চারা বেশি ভালনারেবল থাকে। আমি বলেছি যে একটা প্রেগনেন্ট মারও যদি আল্লাহ মাফ করুক মাঙ্কি ভাইরাস ইনফেকশন হয়, সে বাচ্চার চলে যেতে পারে, আনবর্ন বেবির হয়ে যেতে পারে।
তো একটা বাচ্চা লেস দেন 1 ইয়ার যদি হয়, সে তার ক্ষেত্রে কমপ্লিকেশনটা একটু বেশি ডেভেলপ করবে, বা বয়স্ক যার ইমিউন সিস্টেমটা একটু কম্প্রোমাইজ, যেহেতু বয়স হয়ে গেছে তার, বা বা কোনো অসুখের কারণে তাদের ক্ষেত্রে বেশি হতে পারে। তাহলে তাদেরকে আমাদের বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। তাদেরকে আমরা অবশ্যই ক্রাউডেড প্লেসে যেতে দিব না, কন্টিনিউয়াসলি হ্যান্ড ওয়াশিং যে কোনো কিছু ধরার আগে, বা ধরেন এই কিছুদিন হয়তো নেক্সট 6 মান্থস বা 4 মান্থ যতদিন পর্যন্ত আউটব্রেকটা চলবে, আমরা হয়তো কিছুদিন একটু সাবধানতা অবলম্বন করলাম, কোনো ক্রাউডেড প্লেসে গেলাম না, গেলেও মাস্ক পরে গেলাম, অথবা মানে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। এটাই প্রিভেনশনের একমাত্র উপায়। বাংলাদেশের জন্য যদি বলতে চাই, বাংলাদেশের জন্য এই ভাইরাসটা কতটা উদ্বেগের এবং প্রস্তুতিগুলো আমরা কি কি নিতে পারি? তো উদ্বিগ্ন হওয়ার কিছু নাই, কিন্তু বাংলাদেশে যে হাইলি পপুলেটেড, ডেন্সলি পপুলেটেড কান্ট্রি, এটা একটা উদ্বেগের কারণ। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে ইনফেক্টেড, যে মনে করছে আমার হতে পারে, এবং তাকে অবশ্যই মানে ডাক্তারের পরামর্শ নিয়ে ওই ট্রিটমেন্টটা করতে হবে, যেটা সিমটোম্যাটিক ট্রিটমেন্ট আমরা বলি। এটার আসলে কোনো ওরকম ট্রিটমেন্ট নাই যে আমরা জানি যে কোনো ভাইরালি সেলফ লিমিটিং 2 থেকে 4 সপ্তাহের মধ্যে এমনি সেরে যাবে, কিন্তু এই সময় আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। করোনার সময় আমরা যেমন দেখেছি যে জ্বর, ঠান্ডা, কাশি হলেই আমরা কিন্তু ডক্টরের শরণাপন্ন হচ্ছিলাম। এই ক্ষেত্রে কি কি লক্ষণ দেখা দিতে পারে? যেমন এখানে র্যাশটা মেইন, অনেকের র্যাশ দিয়ে শুরু হয়, র্যাশটা একটু ফ্ল্যাট হয়, একটু ইচি হতে পারে, তারপরে কিন্তু ব্লিস্টারের মতো হয়, যেটা ফ্লুইড ফিল্ড আমরা বলি, ব্লিস্টার। এবং সাথে সাথে থাকবে কি জ্বর, মাথা ব্যথা, মাসেল পেশিতে ব্যথা, ব্যাক পেইন, তারপরে থাকতে পারে লিম্ফ নোড ইনভলভমেন্ট হয় অনেক সময়, এবং খুব উইক লাগে, মানে এনার্জি, ল্যাক অফ এনার্জি, মানে যেটা যে কোনো ভাইরাল ফিভারেই হয়, আমরা কোভিডেও দেখেছি ল্যাক অফ এনার্জি কিন্তু একটা ওয়ান অফ দ্য সিমটমস অফ ভাইরাল ফিভার। তো যেটা বলছি যে এইসব থাকতে পারে, কিন্তু এটা বলা যাবে না যে কার ক্ষেত্রে কোনটা দিয়ে শুরু হবে। অনেকের ক্ষেত্রে র্যাশ দিয়ে শুরু হয়, অনেকের ক্ষেত্রে জ্বর নিয়ে শুরু হয়। জ্বর সাধারণত বেশি বেশি হাই হয় না, 38 ডিগ্রি সেন্টিগ্রেড, আমাদের নর্মাল টেম্পারেচার 37 ডিগ্রি, বাট এটা একটু 38, মানে গায়ে গায়ে জ্বর থাকতে পারে। আর জ্বরটা সাবসাইড করার সাথে সাথে র্যাশ দেখা দিতে পারে, এবং র্যাশটা আমি এখানেই বলে রাখি, র্যাশটা সাধারণত যে কোনোখানে হতে পারে, তবে ওরাল ক্যাভিটি, ফেস, হাতের পায়ের তালুতে, এবং জেনিটাল অর্গানে, মানে জেনিটালিয়াতে হতে পারে, অ্যানাসে হতে পারে, সাধারণত দেখা যায় এই র্যাশগুলা। এবং র্যাশগুলা একটু ইয়ে হয়, এবং কিছুদিন বললাম যে সেলফ লিমিটিং, কিছুদিন পর র্যাশটা আবার শক্ত হয়ে, আমরা দেখেছি চিকেন পক্সে যেরকম স্ক্যাব করে পড়ে যায়, ঠিক সেই এরকমই হবে। কিন্তু সেই সময় পর্যন্ত হাইলি ইনফেকশাস যেহেতু, আমাকে আইসোলেশনে থাকতে হবে, আমার অন্যের সংস্পর্শে যাওয়া যাবে না, কারণ সে তাহলে হয়ে যাবে। বা আমার এমনও হয় যে আমি যদি এক জায়গায় চুলকাই আবার অন্য জায়গা ধরলাম, সেখানেও মানে ক্রস কন্টামিনেশন হয়ে যায় আর কি, অন্য জায়গাতে। সর্বোচ্চ সতর্কতা আমাদের নিজেদের দিক থেকে আসলে প্রথমে আশা করতে হবে। কেউ যদি এমপক্সে আক্রান্ত হয়ে যায়, তাহলে তার জন্য স্বাস্থ্য সেবাগুলো কি কি আছে? জ্বর হলো আমরা প্যারাসিটামল, বা পেইন হলো, ব্লিস্টারটা খুব পেইনফুল, আমরা আইবুপ্রোফেন, প্যারাসিটামল দিতে পারি, বা ব্লিস্টারটাকে লবণ পানি দিয়ে ধুতে পারি। আর যেটা বললাম প্রথমে, আসলে এটা বলা উচিত যে যেই মনে করবে যে তার হতে পারে, সে কিন্তু নিজেকে আইসোলেট করে ফেলবে, এবং একটা আলাদা ঘরে অবশ্যই থাকবে, এবং যে কমন স্পেসটা আছে, ধরেন যে আমাদের ডাইনিং রুম বা আমরা একসাথে খাই যে জায়গাগুলো, সেগুলো ওরা ধরবে না, এবং ধরলেও সেই জায়গাগুলো ডিসইনফেক্টেন্ট দিয়ে মানে ডিসইনফেকশন করতে হবে। এবং নিজে মানে রোগী নিজের হাত অবশ্যই ভালো করে ধুবে, বিশেষ করে সে যখন চুলকাবে, বা অনেক সময় হয় না যে আমরা ধরি, মানে আমাদের ইনফেক্টেড স্পেসটা ধরলাম, তাহলে কিন্তু অবশ্যই হাত ধুতে হবে, কারণ এক জায়গা থেকে আরেক জায়গায় আমি বলেছি সংক্রমণ হয়। এবং আরেকটা বললাম যে সিমটোম্যাটিক ট্রিটমেন্ট তো আছেই, সাথে লবণ পানি দিয়ে গার্গল করা, যদি মুখে হয়, আমি বলেছি মুখেও হতে পারে ব্লিস্টারটা, তাহলে লবণ পানি দিয়ে গার্গল করা, বা এপসাম সল্ট আর অথবা বেকিং সোডা দিয়ে গোসল করা, মানে বাথটাবে সোক করে রাখা, তাহলে স্কিনের জন্য ভালো। অথবা স্কিনের আরেকটা বলি যে লিশনটা সাধারণত আনকাভার্ড রাখতে হয়, ড্রাই রাখতে হয়। কিন্তু যদি এমন হয় যে আমি কোনো কারণে আমার একটা মানুষের সংস্পর্শে যেতে হচ্ছে, তখন কিন্তু আমাকে আবার কাভার করে যেতে হবে। যদি একটু ছোট্ট করে আমাদের বলেন, এমপক্সের প্রতিরোধে করণীয় কি এবং পরামর্শগুলো কি? আমাদের যে বর্ডারগুলো আছে, সেখানে আমাদের সার্ভেইলেন্স, নজরদারি বাড়াতে হবে, এবং যেই সব রোগী আমাদের অবশ্যই তাদের টেম্পারেচার, তাদের গায়ে র্যাশ আছে কিনা দেখতে হবে, ডক্টর মানে মেডিকেল টিম বসাতে হবে, তারা সেই সার্ভেইলেন্সগুলো করবে। এবং আমি নিজেকে কিভাবে প্রিভেন্ট করবো, আমি আগেই বলেছি, এই কিছুদিন হয়তো আমরা জনসমাগম যেখানে হচ্ছে সেখানে যাব না পারতে, আর যদি যেতেই হয় মাস্ক পরে যাব, বা চেষ্টা করব বাইরে থেকে এসে হাত ধুয়ে ফেলবো, 20 সেকেন্ড একদম সঠিকভাবে হাত ধুয়ে ফেলবো, কাপড় বদলায় ফেলবো। সুতরাং আমাদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, আমরা মানে অবশ্যই সতর্ক থাকবো এবং সুস্থ থাকার চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ ম্যাম আপনাকে, আপনার মূল্যবান সময় দিয়েছেন এবং একেবারে সময় উপযোগী পরামর্শ আমাদের দিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ।